তন্ত্রের জগতে স্বাগতম। আজ আমরা শুনব তারানাথ তান্ত্রিকের এক অনবদ্য কাহিনী, ফ্যান ফিকশন হলেও যেখানে তন্ত্র এবং তান্ত্রিক চরিত্রের এক মৌলিকত্ব আমাদের সামনে ধরা দেবে। আমি আর কিশোরী আজ তারানাথের বাড়িতে প্রবেশ করতেই দেখলাম যে চারি তারানাথের পায়ের কাছে বসে, আর তারানাথ তার আরাম কেদারায় বসে আছেন। বাবার মেয়ের ভিতরে কোনো একটা বিষয়ে বেশ কথা বলা চলছে। বাড়িতে ঢোকার দরজা খোলা ছিল, তাই বিনা বাধায় বাড়িতে প্রবেশ করেছিলাম। কিন্তু বাবা মেয়ের এমন কথা বলা দেখে একটু আমি আর কিশোরী দুজনের মুখের দিকে তাকালাম। তখনই তারানাথ খেয়াল করলেন যে আমরা প্রবেশ করেছি। তিনি আমাদের দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে মানিক জর্জে, এসো এসো। তোমরা আসবে কিনা তাই ভাবছিলাম। বাইরে যা বৃষ্টি, এতে বাইরে চলাফেরা করা সত্যিই খুব কঠিন। তবুও যেন মন বলছিল যে তোমরা আজকে আসবে। আমার অনুমান কখনো ভুল হয় না। আজও তাই দেখলাম যা ভেবেছিলাম। মা চারি, যাও তো আমাদের জন্য একটু আলুর চপ আর মুড়ির ব্যবস্থা করে আসো। আরে ব্যস্ত হবেন না, আমরা তো এই বাড়িরই লোক। আমাদের জন্য এত আলাদা করে আদর যত্ন করবার দরকার নেই। আমরা বৃষ্টি একটু কমতেই বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। আপনার গল্প শুনতে এত ইচ্ছে করে যে বাড়িতে তো থাকাই যায় না। কিশোরী, ঠাকুর মশাইকে পাসিংশো দাও দেখিনি এবার। আমার কথা শুনে কিশোরী পাসিংশো সিগারেটের প্যাকেট তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ হাসি মুখে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আমাদের চেয়ারে বসতে বলার ইঙ্গিত করলেন। চারি উঠে ঘরের ভেতরে গেল। সে তার বাবার ধূমপান পছন্দ করে না সম্ভবত, সে কারণে বাবা হাতে সিগারেটের প্যাকেট নিলে সে সামনে থাকে না। এবার কিশোরী কথা বলতে শুরু করলো। ঠাকুর মশাই, আপনার বাড়িতে সচরাচর যখন আসি তখন কই দরজা তো খোলা পাই না, কিন্তু আজ দেখলাম যে দরজা খোলা। তা কেউ কি আসবে? হ্যাঁ, একজনের আসবার অনুমান করছি। এই যেমন তোমরা দুজন আজ আসবে বলে অনুমান করছিলাম, ঠিক তেমনই তারও আসবার বিষয়ে অনুমান করছি। সে আসবে বলেই মনে হয়। এমন সময়েই ঘরের ভেতরে বসে বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম যে তারানাথের বলা কথা তবে অভ্রান্ত হলো। নিশ্চয়ই এ তার সেই মক্কেল হবেন। তিনি তবে এসেই পড়লেন। চারি উঠে গিয়ে দরজা খুলে দিল। ঘরের ভেতরে প্রবেশ করলেন এক বছর 40-এর যুবক। উদ্ভ্রান্তের মতো দৃষ্টি নিয়ে তিনি এসে তারানাথের কাছে মাটির ওপরেই বসে পড়লেন। তারপর বলতে লাগলেন, ঠাকুরমশাই, আমি এক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আজকাল আপনি জ্যোতিষ চর্চা করেন কিন্তু তান্ত্রিক ধর্ম পালন করেন না, এ কথা আমি জানি। কিন্তু আমার এই বিপদে আপনি ছাড়া আর হয়তো কেউই আমাকে রক্ষা করতে পারবে না ঠাকুরমশাই। আপনি আমায় বাঁচান ঠাকুরমশাই। আপনি না দেখলে আমি অসহায় মানুষ হিসেবে কোথায় যাই বলুন তো? বুঝলাম। যদি তেমন বিপদ বুঝি তবে নিশ্চয়ই আমি যা করার তা করব। আপনি নিশ্চিন্তে বলুন আমাকে। তন্ত্রের পথে যদি আপনার বিপদ মুক্তি করতে পারি তবে আমি সত্যিই খুব খুশি হব। তান্ত্রিক ধর্ম পালন না করলেও তান্ত্রিক পথের অনুসারী তো বটেই। আমার নাম আব্দুল্লাহ, থাকি মহুলগড়ে। জায়গাটা কলকাতার কাছেই। প্রেম করে বিয়ে করেছিলাম এক অপূর্ব সুন্দরী কিন্তু নদিয়া জেলার এক গ্রাম্য নারীকে। বিয়ের পর হঠাৎ একদিন আবিষ্কার করলাম আমার বউ রাক্ষসী। বউ রাক্ষসী বললে অনেকেই হয়তো মনে করবেন আমি নারীদের কটাক্ষ করে রাক্ষসী শব্দটা ব্যবহার করছি। বিষয়টা একেবারেই তা নয়। বউ আমার ডাকিনী বিদ্যা জানে। ছোটবেলায় কামরূপ কামাক্ষার যেসব রাক্ষসীর গল্প পড়েছি ঠিক সেই রকম। একদিন অফিস থেকে বাড়ি ফেরার পর দরজায় কড়া নাড়লেও দেখি বউ দরজা খোলে না। সেদিন ঘন্টা দেড়েক আগেই বাড়ি ফিরেছিলাম। ভেবেছিলাম সে হয়তো কিছু কেনাকাটা করতে বেরিয়েছে। পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে
তালা খুলে ভেতরে ঢুকলাম। দেখি পুরো বাড়ি অন্ধকার, কেবল বেডরুম থেকে আলো আসছে। আমি ভাবলাম ঘরের মেন সুইচের ইলেকট্রিক সার্কিট হয়তো নষ্ট হয়ে গিয়েছে। বউকে একটু ভয় দেখাবো বলে ঠিক করলাম। ভয় দেখিয়ে জড়িয়ে ধরে একটু আবদার করব ভাবলাম। পা টিপে টিপে বেডরুমে ঢুকে আমার চোখ কপালে উঠল। বউ একটা কাপড়ের পুতুল বানিয়েছে, তার সামনে মোমবাতির আগুন জ্বালানো, যেটা আমি ঘরে ঢুকতেই দেখেছি। বউয়ের কপালটা পুরোটা জুড়ে সিঁদুর, সম্ভবত লাল টকটক করছে। চোখ বন্ধ, বিড়বিড় করে কি সব পড়ছে, মন্ত্র। কাপড়ের পুতুলটার চুল ছিল, সেই চুল সে চোখ বন্ধ রেখেই আচমকা টান দিয়ে ছিঁড়ল, তারপর আগুনে পুড়িয়ে দিয়ে জোরে একটা মন্ত্রের মতো পড়ে ফু দিয়ে আগুন নিভিয়ে দিল। এই পুরো সময়টা বউয়ের চোখ বন্ধ ছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে টু শব্দটি করছি না। একসময় বউ চোখ খুলল, অন্ধকারেই আমাকে বলল, খুব ভালো করেছো তাড়াতাড়ি এসে, আজ আমার ভূত রূপটা দেখতে পেলে। আমি প্রথম মনে করলাম বউ গুল দিচ্ছে। যেভাবে আমি ভয় দেখাতে চেয়েছিলাম সেভাবে সে নিজেই তৈরি হয়ে আমাকে ভয় দেখাতে চেয়েছে। কিন্তু বউ আমাকে অবাক করে দিয়ে বলল, তুমি যা ভাবছো তা নয়, আমি তোমাকে মোটেও ভয় দেখাচ্ছি না। তুমি দেখো, সামনের বাসার বৌদির আগামীকাল সকালে টাক হয়ে যাবে। সাহস কত আমাকে বলে চুলের কোয়ালিটি ভালো না। এ কথা বলার সময় বউয়ের চোখে রাগের ঝিলিক দেখেছিলাম। পরদিন সত্যি দেখলাম সামনের বাড়ির ভাবি টাক, তার মাথায় নাকি কিভাবে চুইংগাম লেগে গিয়েছিল। সেটা এতই আঠালো ছিল যে ভাবি কেরোসিন দিয়ে তুলতে গিয়েছিলেন। আর কিভাবে যেন চুলা থেকে আগুন ধরে গিয়েছিল চুলে। এরপর থেকে প্রতিদিনই বউয়ের এরকম তন্ত্রমন্ত্র দেখা লাগতো। এমনকি আমার হয়েও সে কিছু কাজ করে দিয়েছে, যেমন মন্ত্র পড়ে আমার অফিসের বসের একবার পেট খারাপ করিয়ে দিয়েছিল। আমার পেটের অবস্থা খারাপ বলে একদিন অফিস যায়নি, বস আমাকে ইঙ্গিতে ফাঁকিবাজ বলার চেষ্টা করেছিল এবং তাতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। সে কথা বলতেই বউ শায়েস্তা করার ব্যবস্থা করেছিল। আমার স্ত্রীর নাম মঞ্জনা, আমার দুঃসম্পর্কের এক চাচার মেয়ে। দেখতে ভালোই সুন্দর, গ্রাম থেকেও পড়ালেখা মাস্টার্স পর্যন্ত করেছে। বিয়ের 2 মাসের মাথায় আমি জানতে পারলাম সে আসলে রাক্ষসী। এই কথাটা সে নিজেই আমাকে বলল। আসল মঞ্জনাকে নাকি বিয়ের রাতেই কামরূপ কামাখ্যায় নিয়ে যাওয়া হয়েছে, আর তার জায়গায় তার রূপেই রাক্ষসী মঞ্জনাকে রাখা হয়েছে। আমি যতটা না ভয় পেলাম তার চেয়েও বেশি চিন্তিত হয়ে পড়লাম। জিজ্ঞাসা করলাম, আসল মঞ্জনাকে ফিরিয়ে আনার কোনো উপায় আছে? বউ আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলল, তার এখন আত্মা আছে আমার, মানে রাক্ষসীর শরীরে, কামরূপ কামাখ্যায়। আমার আত্মা তার শরীরে। আমার আত্মার মৃত্যু না হওয়া পর্যন্ত কোনো উপায় নেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার এখানে আসার উদ্দেশ্য কি? মানুষের পেটে সন্তান তৈরি করা। আমাদের রাক্ষসরা সবাই এক মনের অভিশাপে 600 বছর আগে সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আমরা বাঁচি 1000 বছর। ধীরে ধীরে আমাদের রাক্ষসরা সবাই মারা গেছে, কেবল রাক্ষসীরা কয়েকজন আছে। এখন আমাদের বংশবৃদ্ধি করতে হবে, আর তার জন্য আমাদের মানুষের মাধ্যমে গর্ভধারণ করতে হবে। আমি বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা তোমরা মারা যাও কিভাবে? অসুখ বিসুখ করে? রাক্ষসী বলল, আমাদের মস্তিষ্কের মৃত্যু হলেই কেবল আমরা মরি। আসলে আমরা থাকি মানুষের ব্রেইনে। বুড়ো হয়ে গেলে আমাদের মস্তিষ্ক মরে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আমরা মরে যাই।
আমি দমে গেলাম। অফিসে মন বসে না, রাক্ষসী তা সে দেখতে যতই সুন্দরী হোক, তার সাথে তো স্নেহের চুমুও দেওয়া যায় না। কাম ভালোবাসা তো দূরে থাক, এদিকে বাড়ি ফিরতেই স্ত্রী চাপাচাপি করে সন্তান উৎপাদনের প্রক্রিয়া শুরু করার জন্য। আবেদনময়ী হয়ে সামনে আসে, আমার চোখের সামনে কার্টুনে আর ছবিতে দেখা রাক্ষসীর চেহারাগুলো ভেসে ওঠে। আমি আদর করতে পারি না তাকে। এভাবে মাস দুয়েক যাওয়ার পর একদিন অফিসে বসে ঝিমোচ্ছি। বউয়ের তন্ত্রমন্ত্র আর ভালো লাগে না। প্রতিদিনই সে কোনো না কোনো মানুষের অনিষ্ট করার জন্য মেতে আছে। ঠিক করলাম আগে তাকে একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। আমার মনে হয় রোগটা স্কিজোফ্রেনিয়া হবে। এই মানসিক রোগে রোগী নিজেকে আধ্যাত্মিক বা অন্য জগতের অংশ বলে মনে করে। কিন্তু এটাও ঠিক যে মঞ্জনা মন্ত্র পড়ে মানুষের ক্ষতি করতে পারে, সেটার প্রমাণ আমি নিজের চোখেই দেখেছি। তারপরও তাকে ডাক্তারের কাছে নেব বলে ঠিক করলাম। না যেতে চাইলে জোর করে নেব। বিজ্ঞানের এই যুগে পরীক্ষা না করে এসব ছেড়ে দেওয়াটা গেঁয়োমি হবে। হয়তো সব ঘটনার পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই আছে। সেদিন বাড়ি ফেরার পর মঞ্জনাই আমাকে চমকে দিয়ে বলল, দেখো, তোমাকে দিয়ে আমার কাজ হচ্ছে না, আমার বংশবৃদ্ধি হচ্ছে না। উল্টে তুমি মনে মনে আমাকে নিয়ে ষড়যন্ত্র করছো। এক কাজ করি, তোমাকে বরং একটা মশা বানিয়ে দিই, আর আমি অন্য পুরুষের সাথে সন্তান উৎপাদন করি। আমাদের রাক্ষসীদের হাতে সময় বড় কম। তোমাকে আমি করুণা করে মারলাম না। যেদিন তুমি সন্তান উৎপাদনে রাজি হবে সেদিনই বলো, আবার মানুষ করে দেব। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তারপর বাচ্চা হলে কি করবে? মঞ্জনা আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল যার অর্থ হচ্ছে, তুমি এ কথা বারবার জিজ্ঞেস করছো? তোমার এখন প্রাণ থাকলেই বা কি, হ্যাঁ? না থাকলেই বা কি? যেই কথা সেই কাজ। মঞ্জনা আমাকে একটা মশা বানিয়ে দিল। আমি এক মুহূর্তে আবিষ্কার করলাম আমি ক্ষুদ্র হয়ে গেছি এবং গুনগুন করে পাখা দুলিয়ে উড়ছি। মঞ্জনা আমাকে দেখে খিলখিল করে হাসছে, হাসিতে শরীর ভেঙে পড়ছে। তৃতীয় দিন আমি মঞ্জনার ডান গালে বসলাম। আসলে চারিদিকে মশার ব্যাপক শত্রু। এ কয়দিন সব ধরনের টিকটিকি, পোকা, খেকো, মাকড়সা দেখে ভয় পেয়েছি। আর না। মঞ্জনার গালে বসতেই সে আমাকে আবার মানুষ বানিয়ে দিল। আমি সায় দিলাম, গোসল করলাম। রাতে দুজন নিরাভরণ হলাম এবং মিলিত হলাম। প্রচণ্ড ঘেন্নার মধ্য দিয়েই আমি এক রাক্ষসীর সাথে সঙ্গম করলাম। কিন্তু পরদিন মঞ্জনা বিকারগ্রস্ত হয়ে গেল। তার প্রচণ্ড মাথা ধরল, বমি হওয়া শুরু হলো। সে আচ্ছন্ন হয়ে পড়ল। মাত্র দুদিনের মধ্যেই তার মৃত্যু ঘটল। এ পুরো সময়টা আমি তাকে ঘেন্না নিয়ে দেখলাম। মশা জীবনে আমি খুঁজে পেয়েছিলাম সেরিব্রাল ম্যালেরিয়ার জীবাণু বহনকারী এক মশাকে। তার সাথে এক রাত প্রেম করার পর সে আমাকে কথা দিয়েছিল আমার মানব জন্ম ফিরিয়ে দেবে। বিনিময়ে তার মতো একটা মশার বীরত্ব গাঁথা সবাইকে জানাতে হবে। আমি রাজি হয়ে গিয়েছিলাম। আর কে না জানে যে সেরিব্রাল ম্যালেরিয়া ভয়াবহ হলে মাথায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এমনকি চিন্তা শক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে, মস্তিষ্কের মৃত্যু পর্যন্ত হয়। আমার আর রাক্ষসীরূপী মঞ্জনার সঙ্গমের সময় সেই মশাটাই তার নিরাভরণ দেহে কামড়েছিল। মস্তিষ্কের চিন্তা রাক্ষসীর মতো হলে কি হবে? শরীর তো মানুষ মঞ্জনারই। তাই তাকে সেরিব্রাল ম্যালেরিয়া ধরেছিল এবং মৃত্যু হয়েছিল। অবশ্য পুরোপুরি মৃত্যুর কিছুক্ষণ পর মঞ্জনার জ্ঞান আবার ফিরে এসেছিল। আর সে মঞ্জনা ছিল আমার বিয়ে করা বউ মঞ্জনাই। এরপর তাকে আমার বাড়ির পিছনে কবর দিই। কিন্তু
সে ঠিক 3 দিন পরে আবার ফিরে আসে। আমাকে দিনের কিছুটা সময় সে ছেড়ে দেয়। সে মশাকেও সে মেরে ফেলেছে। আমি জানি সে আমাকেও একদিন মেরে ফেলবে। সে এখন গর্ভবতী, তাই আমার দরকার সে ফুরিয়েছে এখন। সে এবার আমাকে মেরে ফেলবেই। এমন সময়ে আপনার কথা আমি জানতে পারলাম। আল্লাহ মহান। আপনি কোনো ফকির নন, কিন্তু আমার স্থির বিশ্বাস যে এই বিপদে আপনিই একমাত্র যিনি আমাকে রক্ষা করতে পারবেন ঠাকুরমশাই। এই পর্যন্ত শুনে তারানাথ নিজের হাত তুলে থামতে বললেন। অবিনাশ হয়তো আরও কিছু বলতে চাইছিল, কিন্তু তারানাথ সে কথা শুনতে না চেয়েই এবার নিজের থেকে কথা বলতে শুরু করলেন। আমি বুঝতে পারছি যে এই আত্মা খুব কঠিন ধাতের, প্রতিহিংসা নিয়ে এসেছে এবং এমন অনেক কিছু এ করতে পারে যার কাছে সাধারণ মানুষের কোনো ধরনের জারি জুড়ি চলবে না। এই আত্মা তোমার প্রাণ বায়ু শুষে খেয়ে নেবে এবং সে শুষে নেওয়ার পর সে তোমাকে হত্যা করে ফেলে তোমার শরীর দখল করে ফেলবে এবং তোমার শরীর ব্যবহার করে সে আরো অনেকের ক্ষতি করতে চেষ্টা করবে। আমি এক্ষুনি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। তার আগে এসো, সবাই গাত্র বন্ধন করে দিই। তারানাথ মন্ত্র পড়ে আমাদের গাত্র বন্ধন করলেন এবং নিজেকেও মন্ত্র শক্তির মাধ্যমে শক্তিশালী করে তুললেন। এরপর আমরা 4 জনে মিলে অবিনাশের বাড়ির দিকে যাবার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। এমন সময় চারি এলো এবং সেও আমাদের সঙ্গ নিল। এরপর আমরা অল্প সময়ের ভেতরেই অবিনাশের বাড়ির সামনে এসে হাজির হলাম, কিন্তু তারানাথ সেই বাড়ির সামনে পৌঁছে দেখলাম সে আবারও মন্ত্র পড়তে শুরু করলেন। আমাদের তখন বললেন, আমি স্তম্ভন ক্রিয়ার সাহায্যে এই বাড়িকে সেই পিশাচিনী সহ বেঁধে ফেলেছি, কিন্তু সেই পিশাচিনী যে গর্ভবতী এ কথা তো অবিনাশ তুমি আমাকে আগে বলনি। সেই গর্ভে যে আত্মার বাস সে তোমাদের বংশের এক পূর্বপুরুষ। তাই আমার স্তম্ভন জানি না এই আত্মাকে কতটা সময় আটকে রাখতে পারবে, তবু আমি এই বাড়ির বাইরে ধ্যানে বসছি। আমাদের এই কথা বলে তারানাথ সবে ধ্যানে বসেছেন। এমন সময় এক বিশ্রী খোনা গলায় যেন সে রাক্ষসী হেসে উঠল। আমরা সকলেই ভয় পেয়ে গেলাম। অবিনাশ আমাদের থেকেও বেশি ভয় পেয়ে গেল। সে এবার বলতে লাগলো, জেগে উঠেছে সে, ওই যে সে জেগে উঠেছে। এবার সে আসবে এবং আমাদের সকলকে মেরে ফেলবে ঠাকুরমশাই। এবার আর আমাদের রক্ষা নেই। ও খুব ভয়ঙ্কর ঠাকুরমশাই। আপনি ভয় পাবেন না, আমাদের সঙ্গে স্বয়ং তারানাথ তান্ত্রিক আছেন। তিনি থাকতে আমাদের কোনো ধরনের ক্ষতি হতেই পারে না। উনি আমাদের জন্য কিছু না কিছু ঠিক করবেন। এবার আমাদের কেন্দ্র করে যেন একটা ঝড় উঠল। দেখলাম যে তারানাথ অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সাধনায় মনোনিবেশ করতে পারছেন না। আর এমন এক অবস্থায় আমরা যে বিপদ ঘিরে রয়েছি এমন কথা বোঝাতেই হয়তোবা হেসেই চলেছে সেই ভয়ঙ্কর শক্তি। তারানাথ এবার সেই ঝড়ের মধ্যে হাত রেখে কিভাবে যেন এক মুঠো ধুলি সংগ্রহ করে নিলেন, কিন্তু তিনি কিছু করার আগেই চারির কণ্ঠে ভেসে এলো এক নারকীয় শব্দ। তুই মারবি তারানাথ? তুই আমাকে মারবি? তবে রে হত ছাড়া, তোর মন্ত্রে এমন শক্তি আছে তবে? মার দেখি। বাবা হয়ে কেমন তুই পারিস নিজের মেয়ের উপর মন্ত্রশুদ্ধি করা থুলি ছুঁড়ে দিতে? হতে যদি আমার কিছু হয় তবে তোর মেয়েও বাঁচবে না, একথা নিশ্চয়ই তুই বুঝিস। আমি তাকিয়ে দেখলাম যে তারানাথ ভীষণভাবেই রেগে গেছেন। তিনি সেই ধুলি ছুঁড়তে দ্বিধা করছেন, কিন্তু তার চোখ রক্ত রাঙা হয়ে উঠেছে, তার নিঃশ্বাস দ্রুত লয়ে পড়ছে। এবার তিনি সেই মুঠোশুদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরলেন। সঙ্গে সঙ্গেই ঝড় থেমে গেল, কিন্তু এবার চারি যেন খুব কষ্টে কেঁদে উঠল। বাবা, তুমি আমাকে আঘাত করবে? আমার যে খুব কষ্ট হবে বাবা, তুমি এমন করো না বাবা। কে মেয়ে? কিসের মেয়ে? প্রেতিনী,
তুই আমাকে মোহজালে আবদ্ধ করে খেলা দেখাতে চাস? এত বড় সাহস তোর! আজ তোর একদিন কি আমার একদিন। এমন কথা বলে তারানাথ সেই ধুলি এবার সত্যি চারির ওপরে ছুড়ে দিলেন। চারির শরীরে আগুন জ্বলে উঠল। আমরা তো খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু তারানাথ মন্ত্র পড়ে যেতে লাগলেন। তখন ঘরের ভেতর থেকে এক বিকট দর্শন পিশাচিনী বের হয়ে এলো। তার কোলে এক সদ্যজাত। সে এসেই আব্দুল্লাহর দিকে ছুটে গেল, কিন্তু তারানাথ তার চুলের মুঠি ধরে ফেললেন। সঙ্গে সঙ্গেই চারির শরীরে জ্বলতে থাকা আগুন নিভে গেল। মঞ্জনা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তারানাথ এবার সেই পিশাচিনীর কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিলেন। এরপর তিনি সেই চুলের মুঠি ধরে রেখেই মহাকালীর নাম করতে লাগলেন। ওম কালিকায় নমঃ, ওম কালিকায় নমঃ, ওম কালিকায় নমঃ। সেই পিশাচিনী যেন হাওয়াতে মিলিয়ে গেল এবার। তারানাথ তারপর আমাদের আশ্বস্ত করে বলে উঠলেন, এবার আমরা সকলেই বিপদমুক্ত। পিশাচিনীর বধ সম্পন্ন হয়েছে। সে আর ফিরে আসতে পারবে না। এই শিশু ওর গর্ভে এলেও যেহেতু এই বংশের একজন, তাই এ মানব শিশুই হয়েছে। অবিনাশ, এবার তুমি বিপদমুক্ত। সন্তানকে মানুষের মতো মানুষ করো। চারিমা, ওঠো, এবার আমাদের ফিরে যেতে হবে। আব্দুল্লাহ খুব খুশি হলো। সে তারানাথকে কর করে 500 টাকার একটা নোট দিল। চারিও সুস্থ হয়ে উঠল। আমরা বুঝলাম যে তারানাথকে হারানো শুধুই কঠিন নয়, বরং অসম্ভব। এই গল্প আজ এখানেই শেষ হলো। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের জন্যই আমরা